আচ্ছা, যদি বলা যায় ৮০ দিনে গোটা পৃথিবী ঘুরে আসতে হবে, কি সম্ভব? হ্যাঁ, এখনকার দিনে হতেই পারে, কারণ এখন বিভিন্ন গতিসম্পন্ন যান আছে, প্লেন আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু যদি বলি আজ থেকে ১২১ বছর আগে গোটা পৃথিবীকে ৮০ দিনে ঘুরে আসতে, ব্যাপারটা কিন্তু অসম্ভব ছিল। কারণ তখন এত উন্নত মানের যানবাহন ছিল না এবং এরোপ্লেন তো তখন আবিষ্কারই হয়নি। কিন্তু একটা চোর যে কিনা চীন থেকে চুরি করতে এসেছিল, সেই চোর আর একটা বিজ্ঞানী এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব তুলে নেয়। তারা কি শেষ পর্যন্ত ১২১ বছর আগে মাত্র ৮০ দিনে গোটা পৃথিবী ঘুরে আসতে পেরেছিল? এবং কেনই বা গিয়েছিল? তারপর কি হলো? হ্যালো, তোমরা দেখছো মুভি এক্সপ্লেন বাংলা। আজকের মুভি এরা ওয়ার্ল্ড ইন 80 ডেজ। মুভি শুরু হয় আর দেখা যায় ব্যাংক অফ ইংল্যান্ড নামে একটি ব্যাংকে একটি চোর চুরি করে পালাচ্ছে আর পুলিশ তাকে তাড়া করছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই চোর পাঁচিলের ওপারে থাকা একটা গাছে উঠে পড়ে। এরপর সে দেখে একজন বিজ্ঞানী তার কর্মচারীকে একটি আজব ধরনের গাড়ির চালক বানিয়ে একটি দ্রুত গতিসম্পন্ন গাড়ি বানানোর চেষ্টা করছে। কিন্তু তার কর্মচারী এমন আজব জিনিস আবিষ্কারের জন্য বিরক্ত ধরে কাজ ছেড়ে চলে যায়। সেই সময় দ্রুত গতিসম্পন্ন আধুনিক গাড়ি বা কোনো প্লেন, হেলিকপ্টার মানে কোনো আকাশযানের আবিষ্কার হয়নি। মানুষ ঘোড়ার গাড়ি করে, জাহাজে করে কিংবা মানুষে টানা গাড়িতে করে যাতায়াত করত। পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে ঘটনাচক্রে ওই চোরটা বিজ্ঞানীর মুখোমুখি হয়ে যায় আর নিজেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য ওই চোরটা বিজ্ঞানীকে বলে, আমি আপনার এই গাড়ির চালক হিসেবে চাকরি করতে রাজি আছি। আর বিজ্ঞানী এতে রাজি হয়ে যায়। সে ওই চোরটাকে বিশাল একটা পাইপ দিয়ে আটকানো গাড়িতে বসিয়ে দেয়। এরপর ঢেউ খাওয়ানো একটি গোল লাইনের চারদিকে পাক খাওয়াতে শুরু করে। এরপর সে ধীরে ধীরে স্পিড বাড়াতে থাকে। এক সময় স্পিড এতটা বেড়ে যায় যে ওই চোরটার পিঠে লাগানো ওই গাড়িটার মেশিনটা হঠাৎ করে ছিটকে চলে যায়। এর ফলে ওই চোরটি একটু দূরে গিয়ে একটি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা মারে মেশিন সহ। দেখানো হয় ইংল্যান্ডের রয়্যাল একাডেমি অফ সায়েন্স। এই রয়্যাল একাডেমি অফ সায়েন্স হলো বিজ্ঞানীদের একটা সংস্থা। নতুন নতুন কোনো আবিষ্কার কোনো বিজ্ঞানী যদি করে, সেটা প্রথমে রয়্যাল একাডেমি অফ সায়েন্সে দেখাতে হয়। এবং এখানকার প্রধান হলো লর্ড কেলভিন। কেলভিন কিন্তু প্রচন্ড ডাম্বির এবং চালাক প্রকৃতির মানুষ। ছোটখাটো ভুলের জন্য বিভিন্ন বিজ্ঞানীকে সে বিশাল বিশাল শাস্তি দিয়েছে এবং তার মুখ থেকেই জানা যায় সে একটা ব্যাংকে লাফিং বুদ্ধের মূর্তি চুরি করে রেখেছিলেন। যে মূর্তিটা জেনারেল ফ্র্যাঙ্কস নামে একটি মহিলা তাকে এনে দিয়েছিল। এই চাইনিজ মহিলা কিন্তু বেশ গুন্ডা প্রকৃতির মহিলা। ও মেয়ে তো গুন্ডা না, গুন্ডি হবে। তো সে ইতিমধ্যে মূর্তি চুরি হয়ে যাওয়ার খবর শুনে সায়েন্স একাডেমিতে পৌঁছায়। লর্ড কেলভিন তাকে জানায় এই ব্যাংক থেকে চুরি করা অত সহজ ব্যাপার না, কিন্তু যে চুরি করেছে সে প্রচন্ড বুদ্ধির সঙ্গে চুরিটা করেছে। তাই হতে পারে এটা তোমারই কোনো শত্রুর কাজ, কারণ এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। এবং তাদের কথাবার্তা থেকে পরিষ্কার হয়ে যায় ওই বুদ্ধর মূর্তিটা এই মহিলারও নয়। এই মহিলা এবং কেলভিন দুজনে মিলে বুদ্ধি করে চুরি করে ওই মূর্তিটা কোথাও একটা থেকে নিয়ে এসেছিল এবং ব্যাংকে রেখেছিল। এবং এরপর তাদের চুরি করা মূর্তিটা একটা চোর চুরি করে নিয়ে যায়। অর্থাৎ চোরের উপর কেউ বাটপারি করেছে। আর এই বাটপারটা আর কেউ নয়, এটা হলো এই মুভির প্রথম দৃশ্য দেখানো ওই চোর। দেখা যায় বিজ্ঞানীর বাড়ি। বিজ্ঞানীর নাম মিস্টার ফগ। তার বাড়ি এক বিশাল গবেষণাগার। সে চোরটাকে জিজ্ঞেস করে, তোমার তো নামটাই জিজ্ঞেস করা হয়নি, কি নাম তোমার? সে বলে, আমার নাম পাসপোর্ট টু। এরপর বিজ্ঞানী তাকে একটা ঘরে নিয়ে যায় এবং বলে, আমি পৃথিবীর মধ্যে এমন একটা আবিষ্কার করতে চলেছি যেটা দিয়ে আকাশে ভাসমান যান তৈরি করা সম্ভব। অর্থাৎ মানুষ আকাশ পথে যাতায়াত করতে পারবে। আগেই বলেছি তখনও প্লেন আবিষ্কার হয়নি। তো যাই হোক, দেখা যায় পাসপোর্ট টু তার বাবাকে চিঠি লিখে জানায় সে বুদ্ধের মূর্তিটা পেয়ে গেছে এবং সেটা নিয়ে অনেক তাড়াতাড়ি সে ফিরে আসবে। এবং এখানে জানা যায় পাসপোর্ট টু আসলে কোনো চোর নয়। এই অমূল্য বুদ্ধের মূর্তি আসলে তার গ্রামের সম্পদ এবং এটা তার গ্রাম থেকে হারিয়ে যাওয়ার পর গ্রামে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তাই সে এটাকে তার গ্রাম, যেটা কিনা চাইনাই বা চীনে অবস্থিত, তার গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এরপর দেখা যায় পাসপোর্ট টু আর বিজ্ঞানী উপস্থিত হয় রয়্যাল একাডেমি অফ সায়েন্সে। সেখানে গিয়ে বিজ্ঞানী ফগ লর্ড কেলভিনকে জানায়, আমি এমন একটা যান তৈরি করতে চলেছি যার মাধ্যমে মানুষ প্রতি ঘন্টায় 50 মাইল পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। তার এইসব উদ্ভট কথায় কেলভিন তাকে নিয়ে সবার সামনে মজা করতে শুরু করে। এই সময় কেলভিন ফগকে বলে, তো তোমার গতিবিদ্যা নিয়ে তুমি অনেক অহংকার করো, বলো তো এখানে যে মূর্তিটা চুরি হয়েছে সেই চোরটা আসলে চাইনিজ, কারণ চায়না থেকে মূর্তিটা নিয়ে আসা হয়েছিল। তো সে যদি মূর্তিটা চুরি করে তাহলে তার চায়নাতে ফিরতে আর কতদিন লাগবে? ফগ একটি ঘোড়ের সাহায্যে হিসাব করে জানাই, যে গতির কথা বলছিলাম সেই গতিতে যদি যাওয়া যায় তাহলে চোরটা শুধুমাত্র চায়না কেন, চোরটা ইচ্ছে করলে ওই গতিবেগে ৮০ দিনে গোটা পৃথিবী ঘুরে তার চায়নাতে অবস্থান করতে পারবে। এই কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু পাসপোর্টের মাথায় একটা বুদ্ধি আসে। সে সবাইকে উস্কে দেয় বিজ্ঞানী ফগের সাথে একটা বাজি ধরার জন্য। যদি বিজ্ঞানী ফগ ৮০ দিনে গোটা পৃথিবী ঘুরে আসতে পারে তাহলে তার আবিষ্কারগুলোকে তারা মেনে নেবে, আর যদি না পারে তাহলে সারা জীবনের জন্য বিজ্ঞানী ফগ
ফগকে তার গবেষণা বন্ধ করে দিতে হবে এবং পাসপোর্ট মানুষগুলোকে এই জন্য উস্কে দিচ্ছিল যাতে সে এখান থেকে চায়না পালাতে পারে, কারণ চারিদিকে পুলিশ ঘুরছে, যাতে সেই চোর এখান থেকে পালাতে না পারে। এই জন্য পাসপোর্টের এখান থেকে অত সহজে বের হওয়া সম্ভব নয়। সুতরাং ফগের মতো একটি নামি দামি লোকের সাথে সে যদি এখান থেকে পালাতে পারে, তাহলে সেটা হলো সব থেকে সহজ উপায় তার দেশ চীনে পৌঁছানোর। যেমন কথা তেমন কাজ। সমস্ত প্রস্তুতির সাথে ফগের তৈরি করা এক বিশেষ গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ে তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এক পুলিশ কর্মী তাদেরকে আটকে দেয়। পুলিশ তাদেরকে বলে এই ধরনের গাড়ি এই দেশে চালানোর নির্দেশ নেই, সুতরাং এই গাড়ি নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। বিজ্ঞানী এবং পাসপোর্ট পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, তারা পুলিশকে মেরে তার গাড়ি নিয়ে পালিয়েছে। আসলে ক্যালভিনি পুলিশটাকে পাঠিয়েছিল ফগকে আটকানোর জন্য, কারণ তাদের মনে ভয় জন্মে গেছে যদি সত্যি সত্যি ডক্টর ফগ 80 দিনে গোটা পৃথিবী ঘুরে আসতে পারে, তাহলে পরে কিন্তু গোটা রয়্যাল একাডেমি অফ সায়েন্সের মান ইজ্জত চলে যাবে এবং সাথে সাথে কেলভিনকেও রয়্যাল একাডেমির প্রধানের পদ ছাড়তে হবে। সেখানে বসবে বিজ্ঞানী ফগ। এবং এই জন্য লর্ড কেলভিন এবং জেনারেল ফ্র্যাঙ্ক নিজেদের কিছু লোক তাদের পেছনে লাগিয়ে দেয়, যাতে পদে পদে তারা ডক্টর ফগকে আটকানোর চেষ্টা করে, যাতে ডক্টর ফগ 80 দিনে পৃথিবী ভ্রমণ করতে না পারে। এদিকে দেখা যায় যাত্রার শুরু দ্বিতীয় দিন হয়ে গেছে। ডক্টর ফগ এবং পাসপোর্ট 2 এসে পৌঁছায় প্যারিসে। এখানে পাসপোর্ট 2 জেনারেল ফ্র্যাঙ্কের কিছু লোকজনকে দেখতে পায় এবং তাদের হাত থেকে বাঁচার জন্য বিজ্ঞানীকে নিয়ে একটি মেলায় ঢুকে পড়ে। আর সেখানে মনিয়ক নামে এক মেয়ের সাথে বিজ্ঞানীর পরিচয় হয়। এদিকে দেখা যায় জেনারেল ফ্র্যাঙ্কের লোকের সাথে পাসপোর্ট 2 এর লড়াই বেঁধে যায়। পাসপোর্ট 2 কিন্তু মার্শাল আর্টে প্রচন্ড পারদর্শী ছিল। সে বেশ ভালো ক্যারাটে জানে। সে সমস্ত গুন্ডাকে একাই কুপঘাত করে দেয়। সেই সময় তারা সামনে একটা এয়ার বেলুন দেখে এবং সেই এয়ার বেলুনটার উপরে উঠে যায়। কিন্তু ওঠার পর বিজ্ঞানী দেখে তার টাকার ব্যাগটা একটা মহিলা নিয়ে পালাচ্ছে, আর টাকা ছাড়া তার পৃথিবী ভ্রমণ অসম্ভব। এবং পাসপোর্ট 2 তার জন্য আবারও বাধ্য হয়ে নিচে নামে ওই ব্যাগটা নিয়ে আসার জন্য। কিন্তু সে ব্যাগটা ফেরত নিয়ে আসার সময় সে চাইনিজ গুন্ডাদের কবলে পড়ে যায়। এরা হলো সেই গুন্ডাগুলো যাদেরকে কিনে একটু আগেই পাসপোর্ট 2 ধোলাই করলো। পাসপোর্ট 2 কোনো রকমে বিজ্ঞানী অব্দি ব্যাগটা পৌঁছে দিলেও কিন্তু সে পড়ে যায় মহাবিপদে। আস্তে আস্তে এয়ার বেলুনটা তাকে ছেড়ে দিয়ে উপরের দিকে উঠতে লাগে। অন্যদিকে পাসপোর্ট 2 গুন্ডাদের সাথে লড়াই করে পাঁচিল টপকে দড়িটা ধরে সে এক আজব কাণ্ড। পাসপোর্ট তখন না পারছে পেছন থেকে গুন্ডাগুলোকে এড়াতে, না পারছে দড়িটা ধরে উপরে উঠতে। অবশেষে পাসপোর্ট 2 এদিক ওদিক ধাক্কা খেতে খেতে তার পেনটা অব্দি খুলে যায়। বোঝো কাণ্ড। এরপর অনেক চেষ্টার পর সে এয়ার বেলুনে উঠতে সফল হয়। এর পরের দৃশ্যে দেখা যায় তারা একটা ট্রেনে বসে আছে। এখানে বলে রাখি মনিককে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না বিজ্ঞানীর, কিন্তু সে জোর করে তাদের সাথে আসায় বিজ্ঞানীর রাগ হয়ে সেখান থেকে উঠে যায়। এই সুযোগে মনিক পাসপোর্টকে বলে, আমি তোমার সব চালাকি ধরে ফেলেছি। তুমি বিজ্ঞানীকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে পৃথিবীর ভ্রমণে নিয়ে এসেছো, যাতে তুমি তোমার দেশ চায়নায় ফিরে যেতে পারো। কারণ আমি তোমার সম্বন্ধে জানি তুমি ইংল্যান্ডের অধিবাসী নও, তুমি চায়নার অধিবাসী। পাসপোর্ট বাধ্য হয়ে তাকে বৌদ্ধ মূর্তির কথা সবকিছু জানাই এবং বলে এই মূর্তিটা আমার গ্রামের জন্য পবিত্র এবং শুভ, তাই এই মূর্তিটা আমি গ্রামবাসীকে ফিরিয়ে দেব। আর এই মূর্তিটা প্রচুর দামি, তাই এক মহিলাই মূর্তির পেছনে পড়ে আছে, যার গুন্ডাদের হাত থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি। এইসব দেখে মনিক বলে, ঠিক আছে আমি তোমার রহস্য গোপন রাখবো, কিন্তু এর বদলে তোমাদের সাথে আমাকে পৃথিবী ভ্রমণে নিতে হবে। এরপর দেখা যায় মনিক বিজ্ঞানীকে খুশি করার জন্য তার কাছে যায়। এমন সময় ট্রেনে থাকা পুলিশগুলো পাসপোর্টকে দেখে চিনে ফেলে। পাসপোর্ট নিজেকে বাঁচানোর জন্য তার গায়ে গরম জল ঢেলে দেয় আর সেখান থেকে পালিয়ে বাসে। এদিকে দেখতে দেখতে 10 দিনের মাথায় তারা এসে পৌঁছায় তুর্কি পেরিয়ে ইস্তাম্বুলে। সেখানে পৌঁছাতে সেখানকার রাজা তাদেরকে আমন্ত্রণ জানায়। অনিচ্ছা সত্ত্বেও সেখানে রাজার আদেশে তারা যেতে বাধ্য হয়। তারা মহলে আসতেই মনিককে দেখে রাজা মুগ্ধ হয়ে যায় এবং রাজার পছন্দ হয়ে যায়। হ্যাঁ, রাজা একটু নারী পিপাসু টাইপের ছিল। রাজা তাদেরকে ভালোই সেবা যত্ন করে, কিন্তু যাওয়ার কথা বললেই রাজা বলে, আমি মনিককে বিয়ে করতে চাই। বোঝো কাণ্ড। তার এই কথা শুনে তিনজনই বেশ ঘাবড়ে যায়। আর রাজার কথায় সম্মতি না দিলে রাজা তার সৈন্য সমর্থন নিয়ে তাদেরকে আটকায়। তখন তারা এক অদ্ভুত বুদ্ধি বের করে। প্রথমত তারা মনিককে রেখে চলে যেতে চাইলে রাজা দুজনকে ছেড়ে দেয়। এরপর রাজারই দরবারের সামনে রাখা রাজার একটা মূর্তিকে তারা ফেলে দেওয়ার হুমকি দেয় এবং রাজা নিজের এই মূর্তিটাকে প্রচন্ড ভালোবাসতো, তাই রাজা ভয় পেয়ে তার দলবলকে মনিককে ছেড়ে দিতে বলে। এরপর মনিককে নিয়ে তারা যখনই পালাতে যাবে তখনই ভুলবশত মূর্তিটার হাত খুলে বিজ্ঞানীর হাতে চলে আসে এবং মূর্তিটাও সেখান থেকে পড়ে ভেঙে যায়। তখন তারা ওই মূর্তিটার হাত দিয়ে দরজা আটকে সেখান থেকে পালায়। এদিকে ওই ট্রেনে থাকা পুলিশের কাছ থেকে কেলভিন খবর পেয়ে যায় এবং এটাও জেনে যায় যে চোর এবং পাসপোর্ট দুজনে একই ব্যক্তি এবং চোর আর বিজ্ঞানী যখন একই
একই সাথে আছে তখন তাদেরকে আটক করার জন্য কেলভিন উঠে পড়ে লাগে। এদিকে পৃথিবী ভ্রমণ করতে করতে তাদের গন্তব্য স্থান ছিল ইন্ডিয়া, হ্যাঁ ভারতবর্ষ। যেহেতু ভারতবর্ষ তখন ইংরেজদের দখলে ছিল, তাই সেখানে পৌঁছানোর আগে কেলভিন তার লোকেদের খবর পাঠিয়ে দেয়। 24তম দিনে তারা ভারতের দিল্লিতে পৌঁছায়। ইংরেজ সৈন্যরা তাদের ধরতে চলে আসে। তাদের হাত থেকে বাঁচতে তারা তিনজনই ভারতীয় মহিলাদের পোশাক পরে নেয় এবং ওই ছদ্মবেশে মানুষে টানা গাড়ি করে কোনো রকমে সেখান থেকে পালায় এবং এরপর তারা চলে আসে চায়নাতে। পাসপোর্টের ইচ্ছে বা প্ল্যান এতদিনে সাকসেসফুল হয়েছে। সে সত্যি নিজের বাড়িতে ফিরে আসতে পেরেছে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই পাসপোর্ট তাদেরকে নিজের গ্রামে নিয়ে যায়। গ্রামের লোকেরা তাদেরকে খুব খুশি মনে আমন্ত্রণ জানায়। পাসপোর্ট সেই মূর্তিটাকে তার গ্রামে ফিরিয়ে দেয়। যদিও বিজ্ঞানী এসব কিছুই জানতো না যে পাসপোর্ট ইংল্যান্ডের মানুষ নয়, সে চায়নার অধিবাসী এবং সে যে বৌদ্ধ মূর্তিটা চুরি করে এনেছে বিজ্ঞানী সেটাও জানতো না। বিজ্ঞানী যখন একটা ঘরে গিয়ে পাসপোর্টের ফ্যামিলি ফটোর একটা চিঠি দেখে সে সবকিছু বুঝে যায়। বিজ্ঞানী সবকিছু জানার পর পাসপোর্ট ও মনিক দুজনকেই ভুল বুঝতে থাকে। আর ঠিক এই সময় দেখা যায় চাইনিজ সৈন্যরা চলে আসার তাদেরকে বন্দি করে ফেলে। এরপর দেখা যায় পাসপোর্ট একাই তাদের সাথে লড়াই করছে, কিন্তু এত মানুষের সাথে সে পেরে ওঠে না। তখন পাসপোর্টের একজন লোক দলবল নিয়ে আসে এবং তাদের সাথে লড়াই করে। অনেকক্ষণ লড়াইয়ের শেষে তাদের শত্রুরা তাদের কাছে হেরে যায় এবং তাদের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তখন পাসপোর্ট বলে, যারা আমাকে দলবল নিয়ে বাঁচাতে এসেছে তারা আসলে আমার ভাই বোন, আর আমাদের একটা দল আছে, দলটার নাম 10 টাইগার্স। বিজ্ঞানী কিন্তু পাসপোর্ট ও মনিকের ওপর এখনো প্রচন্ড রেগেছিল। সে পাসপোর্টকে বলে, তুমি মনিককে তার শহরে পৌঁছে দিও, আমি একাই বাকি যাত্রা সম্পূর্ণ করব। 61তম দিনে বিজ্ঞানী ফ্রান্সিসকোতে পৌঁছায়, কিন্তু সেখানে আসা মাত্র একটা মেয়ে তার টাকার ব্যাগ চুরি করে নেয়। এদিকে 3 দিনের মধ্যেই পাসপোর্ট ও মনিকও সেখানে পৌঁছে যায়। এদিকে দেখা যায় বিজ্ঞানী তার সর্বস্ব হারিয়ে ভিখারির মতো জীবন কাটাচ্ছে। তবে সৌভাগ্যবশত পাসপোর্ট ও মনিকের সাথে তার দেখা হয়ে যায়। এদিকে দেখা যায় কেলভিন ফ্র্যাঙ্ককে বলে, তুমি যদি বিজ্ঞানীর যাত্রা আটকাতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং অন্য দেশে আরো দামি দামি জিনিসের সন্ধান দেব যেগুলো তুমি চুরি করতে পারবে। দেখা যায় 80 দিনের মধ্যে 66তম দিন চলে এসেছে। এই 66তম দিনে তারা এসে পৌঁছায় এক মরুভূমিতে। সেখানে তাদের দেখা হয় দুজন অপরিচিত মানুষের সঙ্গে। এরা ছিল 2 ভাই এবং এরা এই বিজ্ঞানীকে চিনে। এরাও নাকি বিজ্ঞানীর মতো উড়ন্ত যান তৈরি করার স্বপ্ন দেখে এবং এখানে একটা মজার ব্যাপার যে এই দুজনকে যে মুভিতে দেখানো হয়েছে এরা আসলে ছিল অলিভার রাইট আর উলভার রাইট, যারা কিনা বাস্তবে পৃথিবীতে এরোপ্লেন আবিষ্কার করেছিল। এদিকে দেখা যায় সময়ের সাথে সাথে বিজ্ঞানীর 80 দিনে পৃথিবী ভ্রমণের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদপত্রে আর্টিকেল বেরোতে শুরু করেছে। 72তম দিনে তারা এসে পৌঁছায় আমেরিকার নিউ ইয়র্কে, যেখানে এই যাত্রা নিয়ে অনেক উৎসাহিত মানুষের ভিড় দেখা যায়। কিন্তু সেখানে আসার সাথে সাথে এক পুলিশ কর্মী তাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। এটা ছিল তাদের গ্রেপ্তারের কাগজ, কারণ লর্ড কেলভিন তাদের উদ্দেশ্য অসফল করার জন্য চক্রান্ত করে বিজ্ঞানী এবং পাসপোর্টের নামে ব্যাংক অফ ইংল্যান্ডের চুরির অপরাধে নোটিশ বেল করেছে। এবার কি হবে? তাহলে কি সে 80 দিনে পৃথিবী ভ্রমণ করতে পারবে না? দেখা যায় পুলিশ কর্মী তাদের একটা ঘরে নিয়ে যায়, যেখানে ওই চাইনিজ মহিলা ফ্র্যাঙ্ক তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে দেয়। একসাথে অনেকজন মিলে হামলা করলেও পাসপোর্ট কিন্তু একাই তাদেরকে সামলাতে শুরু করে, কারণ আগেই বলেছি সে দারুণ মার্শাল আর্টিস্ট ছিল। আর এই ফাঁকে বিজ্ঞানী মনিককে নিয়ে পালানোর পথ খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় পাসপোর্ট অন্যান্য গুন্ডাদেরকে হারিয়ে দিলেও ফ্র্যাঙ্কের সাথে অত সহজে পেরে উঠছিল না এবং ফ্র্যাঙ্ক মহিলা হলেও সে কিন্তু লড়াইয়ে প্রচন্ড পারদর্শী ছিল। এদিকে পাসপোর্টের সঙ্গে তার ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। পাসপোর্ট কখনো মই দিয়ে, কখনো চাদর দিয়ে, কখনো বা বস্তা দিয়ে তার থেকে বাঁচার চেষ্টা করে। অন্যদিকে বিজ্ঞানী এবং মনিক সেখানে থাকা একটা বিশাল মূর্তির ভিতরে ঢুকে লুকিয়ে থাকে এবং সেখানেও গুন্ডারা ঢুকে পড়লে সেখানে পাসপোর্ট গিয়ে তাদের সাথে লড়াই শুরু করে। একসময় পাসপোর্টের সাথে ফ্র্যাঙ্ক এবং তার দলবল না পেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে বিজ্ঞানীদের সময় কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যায়। জাহাজে করে যাত্রা সম্পূর্ণ করার কথা ছিল, কিন্তু তারা তাও হার মানে না। 73তম দিনে তারা অন্য একটা জাহাজে করে এসে পৌঁছায় আটলান্টিক মহাসাগরে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এই সময় এর একটা সমস্যার সৃষ্টি হয়। ক্যাপ্টেন জানায় তাদের জাহাজের জ্বালানির কয়লা শেষ হয়ে গেছে আর পথ এখনো অনেকটাই বাকি। তাই তারা সমুদ্রের মাঝামাঝি দাঁড়িয়ে আছে। এই বিশাল সমুদ্রের মাঝে তারা একাই দাঁড়িয়ে আছে, তো তারা 80 দিনে কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাবে? সেখানে যতক্ষণ না অন্য কোনো জাহাজ কয়লা নিয়ে না আসছে ততক্ষণ কিন্তু তাদের সেখানেই থাকতে হবে। তখন সেখানে আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখি দেখে বিজ্ঞানীর মাথায় একটা বুদ্ধি আসে। পাখিরা ঠিক যেইভাবে ডানার সাহায্যে আকাশে উড়ে, এই পদ্ধতিকে কাজে লাগিয়ে ওই 2 ভাই প্লেন বানানোর জন্য যে যন্ত্রটি বানাচ্ছিল তার একটা ড্রয়িং বা আঁকা দেখিয়েছিল বিজ্ঞানীকে।
সেই ড্রয়িংকে কাজে লাগিয়ে বিজ্ঞানী একটা উড়োজাহাজ তৈরি করবে। এই উড়োজাহাজ মানে কিন্তু প্লেন নয়, এই কোনো মতে আকাশে যেন ভেসে থাকা যায়। বিজ্ঞানী জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করে এই জাহাজের কিছু অংশ তাকে দেওয়ার জন্য, যেগুলো দিয়ে সে একটা উড়োজাহাজ তৈরি করবে এবং তার বিনিময়ে তাকে একটা নতুন জাহাজ কিনে দেবে। ক্যাপ্টেন রাজি হয়ে যায়। এরপর বিজ্ঞানী জাহাজের অংশ ভেঙে ভেঙে জাহাজটা তৈরি করতে শুরু করে। সেই উড়োজাহাজটা ৮০তম দিনের সকালবেলায় তৈরি হয়ে যায়। তারা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে বানিয়ে ফেলেছে উড়োজাহাজের মতো কিছু একটা, কিন্তু সেটা বড়ই অদ্ভুত। কিছুটা দেখে মনে হবে উড়োজাহাজের মতো, কিছুটা সাইকেলের মতো। সাইকেলের মতো প্যাডেলও মারা যায়, বা সে হাতের কাছে যা পেয়েছে সেটা দিয়েই তৈরি করে ফেলেছে। এবং এই উড়োজাহাজে চড়তে হলে চোখে একটা অদ্ভুত চশমা পড়তে হবে, কারণ এটা যখন স্পিডে উঠতে উঠতে যাবে তখন প্রচন্ড হাওয়ার বেগ থাকবে। এক সময় তারা উড়োজাহাজটা নিয়ে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দেয়, আর প্রথমবারেই তারা সফল হয়ে যায়। তারা প্রচন্ড স্পিডের সাথে আকাশের অনেক উচ্চতায় উঠতে শুরু করে এবং এক সময় তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়, অর্থাৎ রয়্যাল সায়েন্স একাডেমি। এত কিছুর পরেও, অর্থাৎ গোটা পৃথিবী ৮০ দিনে ঘোরা আসার পরেও কেলভিন কিন্তু তার শয়তানি ছাড়ে না। কেলভিন সাথে সাথে পুলিশ ডেকে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেয় এবং বলে এরা হলো চোর, ব্যাংক অফ ইংল্যান্ডে এরা চুরি করেছিল। সেই সময় কেলভিনের একজন সহকর্মী কেলভিনের কুকর্মের কথা পুলিশকে জানিয়ে দেয় এবং সেখানে ইংল্যান্ডের রানীও এসে পৌঁছায়, কারণ সে দেখতে চেয়েছিল কে ৮০ দিনে গোটা পৃথিবী ভ্রমণ করে এসেছে। ইংল্যান্ডের রানী বিজ্ঞানী ফগের এই আবিষ্কার দেখে অনেক খুশি হয় এবং বিজ্ঞানী ফগকে রয়্যাল একাডেমির প্রধান বানিয়ে দেয়। এই সুন্দর একটি মুহূর্তের সঙ্গেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি জানি তোমাদের কাছে আমার ভয়েসটা একদমই ভালো লাগেনি, কারণ আমার কাছে মাইক্রোফোন নেই। তো বন্ধুরা, আমার ভয়েসটাকে সাইডে রেখে আপনাদের কাছে যদি মুভির কাহিনীটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।